নমস্কার, গুড আফটারনুন। শুরু করছি তিনটের নিউজ কর্নার। আমি অনির্বাণ, আমার সঙ্গে রুমেলা। যেন আরেকবার মনুস্মৃতি রচিত হলো প্যারিসের বুকে, সেই রচনার সাক্ষী আমরা। আজকে আমাদের গর্বের দিন, তাই একেবারে। এবং তিনটে নিউজ কর্নার বোধহয় এই মনুর এই সাফল্য, মনু সরবজোত জুটির এই সাফল্য, সেটাকে বরং আমরা চেরিশ করি আমাদের দর্শকদের সাথে। তুমি বলছিলে অনির্বাণদা বা অনির্বাণ, তোমরা আজকে অন্যান্য খবর সরিয়ে রাখো, আজকে একটু মনুর জয়ের সেলিব্রেশন করে। এবং প্যারিসে দেশের প্রথম পদক জিতে নজির গড়েছিলেন, এবার দ্বিতীয় পদক জিতে ইতিহাস তৈরি করলেন মনু ভাকের। এবং সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে স্বাধীনতার পর একমাত্র ভারতীয় হিসেবে একই অলিম্পিক্স থেকে দুটি পদক জেতার রেকর্ড করলেন কিন্তু মনু। 10 মিটার এয়ার পিস্তল মিক্সড ইভেন্ট ব্রোঞ্জ, সেই ইভেন্টে ব্রোঞ্জ জিতে বিরল রেকর্ড ছুঁয়ে ফেললেন হরিয়ানার এই তরুণী শুটার। 124 বছর পর একটা ইতিহাস রচিত হলো। 124 বছর ধরে এই রেকর্ড ছিল নরম্যান প্রিচার্ডের দখলে। 1900 সালে ব্রিটিশ উপনিবেশ ভারতের হয়ে অ্যাথলেটিক্সে দুটি রূপো জিতেছিলেন নরম্যান প্রিচার্ড। কিন্তু 1947 সালে স্বাধীনতার পর আর কোনো ভারতীয় ক্রীড়াবিদ একই অলিম্পিক্স থেকে জোড়া পদক নিয়ে দেশে ফিরতে পারেনি। তাই ইটস আ প্রাউড মোমেন্ট। রুমেলা, এটা কিন্তু আরেকটা সমাপতনও বটে। 1900 সালের যে অলিম্পিক্সে নরম্যান প্রিচার্ড জোড়া রূপো জিতেছিলেন, সেটাও হয়েছিল কিন্তু এই প্যারিসেই। আর স্বাধীন ভারতের প্রথম মানুষ হিসেবে সেই প্যারিসেই জোড়া পদকের ইতিহাস গড়লেন মনু ভাকের। আর গত রবিবার চলতি অলিম্পিক্সে ভারতকে প্রথম পদক এনে দেন প্রতিভাবান এই শুটার। 10 মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ জিতে ভারতকে প্রথম পদক এনে দেন মনু ভাকের। এবার মিক্সড ইভেন্টে সোনা জিতে নতুন ইতিহাস তৈরি করলেন প্যারিসে। আমরা সরাসরি একবার কথা বলি, আমাদের প্রতিনিধি কৌস্তব গাঙ্গুলি রয়েছেন সঙ্গে। কৌস্তব, আমরা আমাদের দর্শকদের সঙ্গে কেন শুধু, আমরা তো সত্যি ভাগ করে নিতে চাই এই মোমেন্টটা। এবং আমি আর অনির্বাণ এই তিনটে নিউজ কর্নার শুরু করছি এই সাফল্য দিয়ে। তুমি যদি একটু এই জোড়া পদক জয়, এবং সেদিনের ইভেন্টেও আমাদের নজর ছিল ব্রোঞ্জ জেতার পর, সেদিনও আমরা উচ্ছ্বাস, আমাদের বাঁধ ভাঙা ছিল, কিন্তু আজ সেই উচ্ছ্বাস ডাবল। দেখো, শুরু যদি করতে হয় তাহলে টোকিও অলিম্পিক দিয়ে শুরু করতে হয়, কারণ টোকিও অলিম্পিকে এই মনু ভাকেরের পিস্তলের লিভার খারাপ হয়ে গিয়েছিল কোয়ালিফিকেশন রাউন্ডে, এবং কাঁদতে শুটিং রেঞ্জ ছেড়ে দিয়েছিলেন মনু ভাকের। তারপর থেকে একটা কামব্যাক, ঘুরে দাঁড়ানোর লড়াই। পরবর্তী যে সমস্ত ইভেন্টগুলো ছিল মনু ভাকের কিন্তু সোনা ছাড়া আর কোনো কিছু পদক জেতেনি, সেটা শুটিং বিশ্বকাপ হোক কিংবা পরবর্তী যে সমস্ত টুর্নামেন্টগুলো হয়েছে সমস্ত বিশ্বকাপে কিন্তু মনু ভাকের নিজেকে ছাপিয়ে গেছেন। এবং প্যারিস অলিম্পিকে আমরা দেখেছি রবিবার দিনকে তিনি ব্রোঞ্জ পেয়েছিলেন। এবং এদিনকে সরবজোত সিংয়ের সঙ্গে জুটি বেঁধে মিক্সড ইভেন্টে মনু ভাকের আবার দেশকে গর্বিত করলেন, এবং সেখানে আবার ব্রোঞ্জ পেল ভারত। এবং শুধু তাই নয়, স্বাধীন ভারতের প্রথম অ্যাথলিট বা স্বাধীন ভারতের প্রথম শুটার হিসেবে মনু ভাকের তিনি ইতিহাস তৈরি করলেন। একই সঙ্গে কিন্তু এই শুটিংয়ে মিক্সড ইভেন্টে তোমাকে একটু থামাচ্ছি, আমার যেটা খুব জানতে ইচ্ছে করছে, তুমি হচ্ছে আমাদের তরুণ তুর্কি ক্রীড়া সাংবাদিক, এবং আমি যেটা জানতে চাইবো তোমার কাছে, ধরো আমরা এই অলিম্পিক্সে কটা মেডেল এবং কারা কারা মেডেল নিয়ে আসতে পারে আমাদের জন্য যদি একটু অ্যান্টিসিপেশন জাস্ট, এটা কি কোনো তোমাকে পরে কেউ ধরবে না বা বকবে না যে কেন তুমি ভুল বলেছিলে? তোমার কি মনে হয়? দেখো, মনু ভাকেরের আরও একটা ইভেন্ট বাকি আছে, সেটা হচ্ছে 25 মিটার এয়ার পিস্তল ইভেন্ট। এবং এই ইভেন্টটা হচ্ছে প্রত্যেকের তো একটা নিজস্ব একটা প্রাইম ইভেন্ট থাকে। মনু ভাকেরের কিন্তু এই ইভেন্টটা প্রাইম ইভেন্ট। এই ইভেন্ট থেকেও কিন্তু একটা পদকের আশা থেকে যাচ্ছে। শুক্রবার দিনকে সেটার কোয়ালিফিকেশান রাউন্ড রয়েছে। এছাড়া যদি বলা হয় তাহলে নীরাজ চোপড়া, তাকে ঘিরে তো একটা পদকের আশা থাকছেই, কারণ তিনি লাস্ট টাইম তিনি সোনা জিতেছিলেন, তাকে ঘিরে আবারও একটা পদকের আশা থাকছে। বক্সিংয়ের নিখাত জারিনের কাছে একটা পদকের আশা থাকছে। এছাড়া যদি আরও বিভিন্ন জায়গায় বলতে হয় তাহলে পিভি সিন্ধুর কথা বলতে হয়, যিনি ইতিমধ্যে দুটো পদক জিতেছেন অলিম্পিক থেকে। সেই পিভি সিন্ধুকে ঘিরে একটা প্রত্যাশা রয়েছে। ফলে অনেকগুলো সম্ভাবনা রয়েছে ভারতকে ঘিরে। এবং শুটিং টিম, এবার কিন্তু সবচেয়ে বেশি শুটিং টিম পাঠিয়েছে আইওএ, সে জায়গায় কিন্তু শুটিং থেকে যদি আরও বেশি পদকের আশা কিন্তু করা হচ্ছে। কৌস্তব, আর কেউ হোক না হোক, আমরা অন্তত নীরাজ চোপড়াকে নিয়ে তো স্বপ্ন দেখতেই পারি, তাই না? একটা জিনিস আমার হঠাৎ মনে পড়লো রুমেলা, তুমি মা বাবার বাইট শোনাবে, এই টোকিও অলিম্পিক্সে কিন্তু এই মনুর
পিস্তলটাই খারাপ হয়ে গেছে, সেজন্য বেচারি কাঁদতে কাঁদতে 19 বছরের মনু দেশে ফিরতে হয়েছিল। আসলে এটাই বোধহয় ওই চক্রবর্ত পরিবর্তনতে সুখানিচা দুখানিচা, এভাবেই তো পরিবর্তিত হতে থাকে, কারণ সেদিনের খারাপ আজ আর নেই, তাই আজ আমাদের মুখে চওড়া হাসি। শুধু আমাদের মুখে কেন, আমরা যখন চেরিশ করছি এই মোমেন্টটা, মনুর মা বাবা তারা কি বলছে একবার তাদের চওড়া হাসিটা দেখুন। चाहे मुझे अंगारों पे चलना पड़े मत चलूंगी, चाहे मुझे कांटों पे चलना पड़े मत चलूंगी, बट मेरी बेटी को निराश करके मत भेजना। तो आज वो नहीं, मैच नहीं देखा, हम लोग वही तब कर रहे थे जब मेरे नेबर ने आके मुझे बताया कि मनु जीत गई है, तब मैं उठ के आई हूँ। दोनों हस्बैंड वाइफ ने अच्छे से उसके बाद टीवी हमने चलाया है, उसके बाद मैंने मनु को देखा टीवी पे। तो मेरी खुशी इतनी थी कि मैंने कहा मेरे पति को कि पानी दे दो, नहीं तो शायद आज मेरे अंदर हार्ट फेल होगा मेरा, ऐसा कुछ मुझे फील हो रहा था। तो इतनी खुश हूँ आज। ये तो 140 करोड़ भारतीयों का आशीर्वाद और प्रेम है कि मनु इस मुकाम पे पहुंच पाई, और मनु ने इतना अच्छा किया। इसके लिए मैं आप सबका, भारतीयों का सबका मैं बहुत बहुत धन्यवाद करता हूँ। সত্যি আজকে একটা গর্বের দিন রুমেলা, এবং সারাদিনই তো এই খবর নিয়ে আমাদের থাকতে হবে। অন্যান্য কোথায় কি খবর হচ্ছে, কি শোনাবে আমাদের আজকে? তিনটে নিউজ কর্নারে প্রতিদিনের মতো পাঁচটা গুরুত্বপূর্ণ খবর রয়েছে। কি কি খবর আমাদের দর্শকদের জানাই একবার। আরও একবার দুর্ঘটনা, ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস, চক্রধরপুরের কাছে বেলাইন হাওড়া CSMT এক্সপ্রেস। দুর্ঘটনায় মৃত 2, আহত 20। দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে বেশ কিছু ট্রেন। রেশন দুর্নীতি মামলায় আজ আমরা দেখছি তেরেপুরে ময়দানে ইডি। বসিরহাটে আব্দুল বারিক বিশ্বাসের বাড়ি, তার রাইস মিল, সেখানে তল্লাশি চলছে। গরু ও কয়লার পাশাপাশি সোনা পাচারেও বারবার নাম এসেছে এই বারিক বিশ্বাসের। ইডি সূত্রে দাবি, এবার জ্যোতিপ্রিয় বাকিপুরের সেখানে জেরাতেও এই বারিকের নাম উঠে এসেছে। টলিপাড়ায় অচলাবস্থা আর তার দ্বিতীয় দিন আজও বন্ধ শুটিং। কর্মবিরতির জেরে মঙ্গলবারও ফ্লোরে যাননি কোনো পরিচালক। টেকনিশিয়ানদেরও কল টাইম দেওয়া হয়নি। সমস্যা সমাধানে তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ চাইছেন পরিচালকরা। প্রবল বৃষ্টি, আপনারা জানেন কেরালার ওয়েনারে ভয়াবহ ভূমিধস। মৃতের সংখ্যা 60 ছাড়িয়েছে। ধসে আটকে শতাধিক মানুষ। উদ্ধারে বায়ুসেনার 2টি কপ্টার। কেরালার মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নকে ফোন করে সব রকম সাহায্যের আশ্বাস প্রধানমন্ত্রী। অন্যদিকে সিবিআই মামলায় জামিন পেলেন অনুব্রত মণ্ডল। সুপ্রিম কোর্টে জামিন, সব রকম সহযোগিতার শর্তে জামিন দিল সুপ্রিম কোর্ট। তবে জামিন পেলেও জেল মুক্তি এখনই নয়। এই পাঁচটা গুরুত্বপূর্ণ খবরের মধ্যে থেকে অনির্বাণ, বিশ্লেষণ প্রয়োজন কোন খবরে? সেদিন জানো তো রুমেলা, আল জাজিরা টিভি দেখছিলাম, সেখানে দেখছিলাম একজন গাজায় একজন ভদ্রলোক একটা ধ্বংসস্তূপের দিকে কীভাবে তাকাচ্ছেন এবং তাকিয়ে বলছেন যে ক্যামেরাম্যানকে এবং সাংবাদিককে বলছেন যে এইটা হচ্ছে আমার 16তম ঘর, যেটা গুড়িয়ে গেল আজকে চোখের সামনে। একটা লোক 16 বার দেখেছেন চোখের সামনে তার বাড়িঘর গুড়িয়ে যাচ্ছে। এবং আমাদের মালদার শামশেরগঞ্জ কি একটু হলেও ডিফারেন্ট? না, আমি তো মনে করি না। এবং প্রতিদিন একটু একটু করে ঘর বাড়ি জমি গিলে খাচ্ছে আমাদের গঙ্গা ভাঙনের কবলে শামশেরগঞ্জের চাচণ্ড গ্রাম পঞ্চায়েতের নতুন শিবপুর এলাকা। নতুন করে ভাঙন শুরু হওয়ায় আতঙ্কে ঘুম উড়েছে বাসিন্দাদের। শেষ সম্বলটুকু নিয়ে কোথায় ঠাঁই নেবে তারা, এ কথা ভেবেই আকুল এলাকাবাসী। ভাঙনের ফলে গতকাল স্থানীয় স্কুলে বাসিন্দাদের জন্য রান্নার ব্যবস্থা করে প্রশাসন, কিন্তু এটা কি আর কখনো সলিউশন হতে পারে? কতদিন এভাবে চলবে এবং কবে হবে? রুমেলা, আমার কাছে মেন প্রশ্ন এটা, আমরা জবে থেকে জন্মেছি অ্যাজ জার্নালিস্ট, তবে থেকে শুনে যাচ্ছি ভাঙনের গল্প। কবে হবে রুমেলা এই গঙ্গা ভাঙনের স্থায়ী সমাধান? যেই প্রশ্ন তুমি তুলছো সেই প্রশ্ন সেখানকার আর্তপীড়িত মানুষজনও তুলছেন। এবং একটা আর্টিকেল আমি সেদিনকে পড়ছিলাম, সেখানে দেখছিলাম এভাবে যদি গঙ্গা ভাঙন চলতে থাকে আর এভাবে যদি নদী গর্ভে তলিয়ে যেতে থাকে ঘর বাড়ি জমি, তাহলে মালদা বা মুর্শিদাবাদেরই সংলগ্ন জায়গাটা যে ম্যাপটা রয়েছে সেটাও খুব তাড়াতাড়ি বদলে যাবে। সত্যিই কি তার কোনো স্থায়ী সমাধান নেই? আমাদের প্রতিনিধি কৌশিক রয়েছেন, আরো বেটার বলতে পারবেন। কৌশিক, দেখো, তুমি যে ম্যাপের কথা বললে সেই ম্যাপটা সত্যি অনেকটা বদলে গেছে। কারণ যে নতুন শিবপুর গ্রাম, সেই শিবপুরের 2টো গ্রাম পঞ্চায়েতের বুথ রয়েছে, তার মধ্যে একটি বুথের অংশ অতীতে তলিয়ে গেছে। অতীতে বলতে বছর 5 আগে, খুব বেশি দূরে নয়। এবং বর্তমানে আবার যে জায়গায় ভাঙন হয়েছে, যে 2য় নম্বর বুথ রয়েছে সেই এলাকায়। এবং শুধু যে ভাঙন হচ্ছে, যে মানুষ ভিটে ছাড়া হচ্ছে এমনটা নয়, সঙ্গে চাষের জমি বাগান সব কিছু তছনছ হয়ে যাচ্ছে এবং ভিটে হারা হয়ে যাচ্ছে। তারা কোথায় থাকবে, কোথায় ঠাঁই খুঁজবে সেইটুকুও
তাদের ঠিক ঠিকানা নেই। কেউ হয়তো খোলা আকাশের নিচে, গতকাল থেকে যে ঘটনা ঘটেছে সেখানে খোলা আকাশের নিচে ছোট শিশু নিয়ে কোলে রাস্তায় দিন কাটাচ্ছে, বাড়ি পরিবারের সকল সদস্য রাস্তায় দিন কাটাচ্ছে। কেউ কৌশিক, যেটা আমরা বারে বারে আলোচনা করি, যখন বারে বারে আমি আর রুমেলা আলোচনা করছিলাম, স্থায়ী সমাধান কিভাবে, কবে, কতদিন ধরে তুমি এই ভাঙনের খবর রিপোর্ট আমাদের শোনাবে এবং মানুষের আর্তজনের কান্না শুনতে হবে আমাদের? দেখো, একদমই তাই, স্থায়ী সমাধান। আমরা দীর্ঘ 3-4 বছর থেকে এই এলাকাতেই আসছি এবং সেই খবর দেখিয়ে আসছি এবং সেই সব এলাকার মানুষ এই দীর্ঘ 4 বছরে তো কৌশিক প্রচুর ভোটও গিয়েছে। ভোটের সময় তো এই মানুষগুলো প্রতিশ্রুতিও পেয়েছে যে না, এই ভাঙন রোধ করা সম্ভব হবে। ভাঙনে কি জলের মধ্যে সেই প্রতিশ্রুতিগুলিও ভেসে গিয়েছে? দেখো, ভাঙনে জলের মতো প্রতিশ্রুতি অবশ্যই ভেসে গেছে, কারণ যে লাস্ট লোকসভা নির্বাচন, কারণ এইটি কেন্দ্র এবং রাজ্য দুই সরকারের মধ্যে রয়েছে। 21 সালে নির্বাচন, সেটা পেরিয়েছে, 24 সালে নির্বাচন, দুটি ক্ষেত্রে পেরোলেও ভাঙন নিয়ে কোনো ইস্যু হয় না। এখানে ভোটের অন্য একটা মেরুকরণ তো হাওয়া উঠেই গেছিল এই বছর, এবং পাশাপাশি এই এলাকার মানুষের দাবি একেবারে কৌশিক, ভোট আসে ভোট যায়, পরিস্থিতি নাহি বদলায়। অনির্বাণ, এবার ধরো একটা ভাঙনের গল্প বলি। আমার যেটা খারাপ লাগছে, একটা সুন্দর একটা ঐতিহাসিক মুহূর্তের খবর দিয়ে শুরু করলাম, কিন্তু শামশেরগঞ্জের ভাঙন কিন্তু অত্যন্ত ডেঞ্জারাস একটা দিকে টার্ন নিচ্ছে। কত লোক যে গৃহহীন হবে আমরা জানি না। মালদারও একটা খবর ছিল, সেটা তো শোনাবো, কিন্তু আমরা কি হীরকের সাথে পিসিআরকে বলবো, আমরা কি হীরকের সঙ্গে যোগাযোগ করতে পেরেছি? না, সম্ভবত আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। কিন্তু এই যে ভাঙন কথাটা আমরা বলছি, গঙ্গা ভাঙনের কথা আমরা দেখালাম। ভাঙন তো অনেক রকম হয়, আড়াআড়ি ভাগ, কোথাও একটা ভাঙন যেন ধরছে। আমরা যদি আমাদের একটু ওই আমাদের নজর রাখি, তাই না? টালিগঞ্জের টলিপাড়ায় ভাঙন, আর মালদার বা মুর্শিদাবাদের মতো ভয়ঙ্কর কিছু জানি না, কিন্তু টলিপাড়ার শুটিংয়ের জট কাটাতে এবার কে? সবাই বলছিলেন তৃতীয় পক্ষর দরকার। এবারে আসলে মুখ্যমন্ত্রী নবান্নে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে চলে যাচ্ছেন দেব, প্রসেনজিৎ, গৌতম ঘোষের মতন ভাঙনের একদিকের পক্ষ এবং তৃতীয় পক্ষের হস্তক্ষেপ দাবি, যেটা বললাম, করেছিল ডিরেক্টর্স গিল্ড। মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কি মিলবে সমাধান সূত্র আমরা জানি না, কিন্তু এবারের সমস্যাটা রুমেলা আমার যেটা মনে হচ্ছে একটু গুরুতর। এটা জাস্ট মাইনর খচাখচি, মাইনর ইগো ইস্যুজ, মাইনর হ্যাসেলস নয়। এবারের সমস্যাটা অত্যন্ত গভীরে, এবং মুখ্যমন্ত্রী যদি হস্তক্ষেপ ঠিক মতো না করেন তাহলে কিন্তু স্থায়ী সমাধান। আমার মনে হয় ডিরেক্টর্স গিল্ডও তাই চাইছেন। তাই এই মুহূর্তে নবান্নের দিকে আমাদের সরাসরি নজর রাখতেই হচ্ছে। সুচরিতা দে প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ প্রার্থনা করছেন ডিরেক্টররা। একটু ডিটেলে যদি জানাও যে তারা তো পৌঁছেছেন, তারা যাবেন, আমরা শুনছিলাম, তারা কি পৌঁছেছেন? যদি পৌঁছে থাকেন তাহলে তারা কোন পয়েন্টগুলো সেখানে রেজ করবে? দেখো, আমরা কিছুক্ষণ আগেই দেখিয়েছিলাম যে আমরা তার প্রসেনজিতের বাড়ি থেকে শুরু করেছিলাম, এবং প্রসেনজিতের বাড়ি থেকে শুরু করে আমরা এখন সোজা চলে এসেছি নবান্নতে, এবং এই নবান্নতেই কিন্তু কিছুক্ষণের মধ্যেই মিটিং শুরু হবে। এবং এখানে আমরা জানি যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব এবং গৌতম ঘোষ, এরা তিনজনেই কিন্তু এসেছে নবান্নতে, কারণ সেই তৃতীয় পক্ষের যে বারবার বলা হয়েছিল ডিরেক্টর্স গিল্ড থেকে যে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ, সেটাই বোধহয় এখানে হবে এবং মুখ্যমন্ত্রী সেখানে পার্টিসিপেট করবেন। এবং মূল যে বিষয়গুলোর কথা তুমি বারবার বলছিলে যে কি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে, সেই আলোচনাগুলোর মধ্যে অবশ্যই হবে যে নীতি, অর্থাৎ বহুদিন আগে যে আইনগুলো প্রণয়ন হয়েছিল, যেগুলো টেকনিশিয়ানদেরকে বেঁধে রাখে, টেকনিশিয়ানদের মধ্যে কিন্তু ডিরেক্টরও। সুচরিতা, আমাদের সকলের চোখ যেদিকে আছে সেটাই তোমায় জিজ্ঞেস করব, সমাধান সূত্র কি আদৌ মিলবে? 1, 2 সমাধান সূত্র মেলার মতন দুপক্ষ কি তাদের একটা ইগোর জায়গা থেকে সরার কোনো ইঙ্গিত দিয়েছেন? হ্যাঁ দেখো, অবশ্যই দুপক্ষই কিন্তু বলেছে যে তারা আলোচনায় বসতে রাজি,
কিন্তু তৃতীয় পক্ষের একটা হস্তক্ষেপ চাইছিলেন এবং সেটাই বোধহয় নবান্নতে যে আজকে যে মিটিং হবে সেখান থেকে হয়তো ফলপ্রসূ হবে। এবং সত্যিই যদি মুখ্যমন্ত্রী নিজেও হস্তক্ষেপ করে এটা বলেন যে নীতি বা যেই জিনিসটা যে সমস্যাগুলো তৈরি হয়ে রয়েছে, রাহুল মুখোপাধ্যায় কিন্তু কোনো সমস্যা নয়, বহুদিন ধরে যে সমস্যাগুলো ধামাচাপা হয়েছিল সেগুলো যদি স্থায়ী সমাধান করতে হয় তাহলে অবশ্যই নির্দিষ্ট নিয়ম মেনেই করতে হবে। এবং সেক্ষেত্রে বেশ দেখা যাক মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে সত্যি কোনো সমাধান সূত্র আসে কিনা। আমরা সকলেই আশা করব রুমেলা যে এই সমাধান সূত্র একটা তাড়াতাড়ি মিলিয়ে। এবং আরেকটা খারাপ খবর শোনাতেই হচ্ছে, আমরা তো খারাপ খবরের ব্যাপারী। আবার ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কবলে হাওড়া থেকে মুম্বাইগামী এক্সপ্রেস। চক্রধরপুরের কাছে একটা বারাবাম্বা স্টেশনের মাঝে রেল লাইন বেলাইন হয়ে গেছে হাওড়া CSLMT এক্সপ্রেস। ট্রেন দুর্ঘটনায় আপাতত মৃত 2, আহত 20। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। হাওড়া, রাউরকেল্লা, চক্রধরপুরে খোলা হয়েছে রেলে হেল্পলাইন নম্বর। দুর্ঘটনার জেরে বাতিল করা হয়েছে বহু ট্রেন। রুমেলা, আমাদের স্পটে সকলের আগে পৌঁছেছে TV9 বাংলার প্রতিনিধি। গ্রাউন্ড জিরোয়ে সবসময় সব খবরের মতোই এই খবরেও গ্রাউন্ড জিরোয়ে সবার আগে পৌঁছেছে TV9 বাংলা। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সেখানে, হীরক রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। হীরকের পাশে আমরা একটা ধ্বংসস্তূপ দেখতে পাচ্ছি। কথা না বাড়িয়ে হীরক, তুমি ছবি দেখাও। একেবারে রুমেলা, দেখো আমি কার্যত এই মুহূর্তে ধ্বংসস্তূপের একেবারে মাঝখানে দাঁড়িয়ে রয়েছি বলা চলে, কারণ আমার সামনে যে ট্রেনটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু হাওড়া মুম্বাই এক্সপ্রেস। এবং এই হাওড়া মুম্বাই যে এক্সপ্রেস, সেই এক্সপ্রেসই কিন্তু আপ লাইন ধরে যখন বড়াবাম্বু স্টেশনের দিকে এগোচ্ছিল সেই সময় ডাউন লাইন, তার ঠিক পাশেই যে ডাউন লাইন, সেই ডাউন লাইনে কিন্তু একটা মালগাড়ি আসছিল, যে মালগাড়িটা এখনও পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে। এই মালগাড়িটাই আসছিল এবং যেটা জানা যাচ্ছে যে এই মালগাড়ির 4টি বগি, সেই 4টা বগি ডিরেল্ড হয়ে যায় এবং ডিরেল্ড হওয়ার পর বেশ কয়েকটি বগি ছিটকে এসে পড়ে আপ লাইনের ওপরে। এবং তার কিছুক্ষণ পরই সেই আপ লাইন দিয়েই বড়াবাম্বু স্টেশনের দিকে ছুটে যাচ্ছিল হাওড়া মুম্বাই মেল এবং তার ফলেই কিন্তু ঘটে যায় ভয়াবহ দুর্ঘটনা। এবং তোমাকে এই মুহূর্তে দেখাতে চাইবো যে একের পর এক হাওড়া মুম্বাই মেলের যে কামরা যেগুলো ডিরেল্ড হয়ে গেছে, যেটা জানা যাচ্ছে যে 18টি বগি সেগুলো ডিরেল্ড হয়ে গেছে। ইতিমধ্যেই এই কামরায় যারা যাত্রা করছিলেন তাদের ইতিমধ্যেই উদ্ধার করে স্থানীয় চক্রধরপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। 2 জনের মৃত্যু হয়েছে রেলের তরফে, অন্তত তেমনটাই জানানো হয়েছে। এবং তোমাকে দেখাতে চাইবো যে কি ভয়ঙ্করভাবে এই হাওড়া মুম্বাই মেলের যে কামরাগুলো, সেই কামরাগুলো ডিরেল্ড হয়েছে, একেবারে লাইন থেকে কার্যত ছিটকে পড়েছে বলা চলে। এবং বহু কামরা সেগুলো একটার অপরটার উপরে চেপে গেছে বিভিন্ন জায়গায়, একেবারে লাইন থেকে প্রায় 5 মিটার, 7 মিটার, 10 মিটার পর্যন্ত রেলের কামরা সরে এসেছে। তুমি আমাদের বলো, রেস্কিউ অপারেশন কি পুরোপুরি কমপ্লিট, না এখনো ধ্বংসস্তূপের মধ্যে থেকে কিছু খোঁজা হচ্ছে? মানুষ বা অন্য কোনো কিছু ব্যক্তিকে যদি তারা আটকা পড়ে থাকেন, তাদের কি এরকম কোনো সম্ভাবনা আছে? দেখো অনির্বাণদা, এখনও পর্যন্ত কিন্তু এই জায়গায় রেস্কিউ অপারেশন সেটা পুরোপুরি শেষ হয়েছে সেটা বলা যায় না। এখনও পর্যন্ত দেখা হচ্ছে প্রত্যেকটা কামরা তন্ন করে দেখা হচ্ছে যে কোথাও কেউ আহত পড়ে রয়েছে কিনা। তার পাশাপাশি যেহেতু এই 2টো লাইনই ইফেক্টেড হয়েছে, অর্থাৎ আপ লাইন এবং ডাউন লাইন, স্বাভাবিকভাবে এই লাইনে ট্রেন চলাচল পুরোপুরি বিপর্যস্ত। যেহেতু তুমি একেবারে গ্রাউন্ড জিরোয় পৌঁছেছো, আমি জানতে চাই এটা তো সত্যি একটা লাইফ লাইন, কিন্তু এই লাইফ লাইনে কিভাবে বারবার লাইফ কাটছে? কারণ 2 মাসে 3 ঘটনা আমরা দেখেছি। সত্যিই তো আমার ট্রেনে উঠতে এরপর ভয় করবে, তোমার করবে, হয়তো আমাদের ওপারে যারা দর্শকরা রয়েছেন প্রত্যেকের করবে। এখনো পর্যন্ত তুমি গ্রাউন্ড জিরোয় পৌঁছে কোনো তথ্য অনুসন্ধান করতে পেরেছো? দেখো, এটা নিয়ে প্রশ্ন উঠছে, যেখানে একটা মালগাড়ি তার 4টা বগি ডিরেল্ড হয়ে গেল বড়াবাম্বু স্টেশন থেকে বেশ কিছুটা এগিয়ে আসার পরে, সেখানে 4টা বগি ডিরেল্ড হয়ে গেল এবং সেই ডিরেল্ড হওয়ার খবর কেন পার্শ্ববর্তী রাজা খাসোয়ান স্টেশনে পৌঁছলো না? সেই খবর রেলের দ্রুততার সঙ্গে রাজা খাসোয়ান স্টেশনে পৌঁছানোর কথা, কেন পৌঁছলো না? তাহলে রাজা খাসোয়ান স্টেশনেই কিন্তু আটকে দেওয়া যেত এই হাওড়া মুম্বাই মেলকে। একেবারে হীরক, আপাতত তোমায় ধন্যবাদ। গ্রাউন্ড জিরোয় প্রথম পৌঁছেছে TV9 বাংলা। সব খবরের আপডেট আপনারা আগে পাবেন।